প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি যার কাছ থেকে পেয়েছি উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম সাইদ আহমেদ। ওনার বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার একটি গ্রামে। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি মূলত যেই গ্রামের নামটি উনি প্রকাশ করতে নিষেধ করেছেন, কারণ হচ্ছে যেই পরিবারের সাথে ঘটনাটি ঘটেছে ওনারা ঘটনাটা আসলে শেয়ার করতে চান না, অর্থাৎ ইচ্ছুক না, যার কারণেই মূলত গ্রামের নামটি আমরা উল্লেখ করলাম না। তো এই যে গ্রামটা, এই গ্রামটা মূলত 4 রাস্তা বিশিষ্ট একটা মোড়কে কেন্দ্র করে, যার পূর্ব দিকে গেছে চুয়াডাঙ্গা, উত্তরে আলমডাঙ্গা, আর পশ্চিম সাইডে পড়ে আর একটা গ্রামের রাস্তা, দক্ষিণ সাইডে অনেক বড় একটি মাঠ ও মাঝারি একটা খাল। 2010 সাল, তখন এই যে সাইদ ভাই উনি 4র্থ শ্রেণীর একজন স্টুডেন্ট। ওনারা ছিলেন 3 বন্ধু, পাশাপাশি বাড়ি ওনাদের। একজনের নাম সেলিম আর একজনের নাম সামি। তো সামির সাথে আর সেলিমের সাথে খুব ভালো বন্ধুত্ব, 3 জন একসাথেই সবসময় থাকতেন, ঘোরাফেরা করতেন, আর সবসময় বেশি আড্ডাটা এই সেলিমদের বাড়িতেই হতো। এই সেলিমরা ছিল 3 ভাই 1 বোন। তো একটা সময় হয় কি, ওই বাসায় মাঝে মাঝে এই ডিভিডি প্লেয়ার চালাতো, ওরা এটা কিনে আনছিল। তখন এই যে সিডি ভাড়া করে বা ডিভিডি যে ডিস্ক, এটা ভাড়া করে কার্টুন, সিনেমা এগুলো নিয়ে আসতেন। তো একবার কি হয়েছে, একটা হরর মুভি নিয়ে আসছেন, ওই হরর মুভি দেখছেন। তখন সময় বিকাল 3টার আশেপাশে হবে। তখন সেলিমের বাবাও চলে আসছেন। সেলিমের বাবা খুবই বিনয়ী, নম্র, ভদ্র একজন মানুষ, খুব ধীরে ধীরে কথা বলতেন। ওই সময় উনি পাশে এসে বসেন, এসে বলেন যে বাবারা কি সিনেমা দেখো? তখন ওনারা বলছেন যে ভূতের সিনেমা দেখি কাকা। উনি আবার মৃদু হেসে বললেন যে ভূতের সিনেমা দেখো, এই বলে উনি নিজেই ওটা দেখতে শুরু করলেন। উনিও ওই সময় খালি গায়ে ছিলেন আর কি। তখন এই যে সাইদ ভাই, ওনার নজর যায় তার পিঠের দিকে। দেখা গেল ওনার পিঠের 2 সাইডেই গভীর ক্ষতের চিহ্ন। মনে হচ্ছে 3টা করে আঁচড়, অর্থাৎ 6টা আঁচড় ওনার পিঠে গেঁথে ছিল। অনেকটাই গভীর ক্ষত হয়েছিল আর কি, লম্বা করে এরকম একটা 3টা দাগ আর কি। তো কৌতূহলবশত জিজ্ঞেস করেন যে কাকা আপনার পিঠে কিসের দাগ? তো কাকার নাম ছিল মুক্তার কাকা। তো যখন এই বিষয়টা জিজ্ঞেস করা হলো, উনি মৃদু হাসলেন, বললেন যে তোমরা সিনেমা দেখো, সিনেমা দেখে ভূতের একটা অনুভূতি পাও, সেটা দেখে আবার ভয় পাও, এরকম ঘটনা বাস্তবে আমার সাথে ঘটছে। তখন সিনেমা দেখা বন্ধ রাখা হয় ওই সময়ের জন্য। এরপরে এই মুক্তার কাকার কাছ থেকে তো ওই ঘটনা শুনতে হবে। এরপর মুক্তার কাকা বলেন যে 1987 সাল বা এর আশেপাশে একটা সময় হবে, বর্ষাকাল ছিল। ওই দিন প্রচণ্ড বৃষ্টিও হয়েছে। পাশের খালের পানি ওই ধানি জমিতে ঢুকে পড়েছে, যেখানে প্রচুর মাছও উঠেছে। অনেকেই রাত বিরেতে সেখানে মাছ ধরতে যায়। তো বেশিরভাগ মানুষ যেখানে মাছ ধরে তার ঠিক অপর পাশে একটি শ্মশানও রয়েছে। মুক্তা চাচার মাছ ধরার কিন্তু খুব আগ্রহ। তো উনি একদিন ভাবলেন যে ট্যাটা নিয়ে মাছ ধরতে যাবেন। তো যেভাবে সেই কাজ, উনি আনুমানিক রাত 11টা কি 11:30টার দিকে মাছ ধরতে চলে যান সেই বিলের দিকে। তো ওই দিন আল্লাহর রহমতে তেমন কিছু হয় নাই, বেশ ভালো পরিমাণ মাছই পেয়েছিলেন। পরের দিন ওনার স্ত্রী যখন মাছ কাটাকাটি করছিল, তখন ওনার ছোট চাচার ছেলে ওনাদের বাড়িতে আসে। এসে এই মাছ দেখে বলে যে আমিও যাব মাছ ধরতে। তখন মুক্তা চাচা বলেন আচ্ছা তুই রাত্রেবেলা আমাকে ডাকতে আসিস। তো বলে রাখা ভালো, এই মুক্তা চাচার ওই ভাইদের বাড়িটা মেইন রাস্তায়, মুক্তা চাচার উঠানের পাশ দিয়ে সদর রাস্তায় উঠে গেছে আর কি, ওই বাড়ির রাস্তাটা আর কি। তো মুক্তা চাচা ওনার ছোট ভাইকে বলেছিলেন যে ডাকতে। তো মুক্তা চাচা ঘুমিয়ে আছে। রাতে হঠাৎ মুক্তা চাচার ওই ছোট ভাই এসে ডাকাডাকি শুরু করে, চাচার ঘুম ভেঙে যায়। মাছ ধরার প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়েও পড়ে। সেদিন ছিল চাঁদনি রাত, তবে চাঁদকে বর্ষাকালের মেঘে বারবার ঢেকেই দিচ্ছে। তো 2 ভাই ছোটোখাটো কথা বলছে একটু একটু করে, মানে অল্প অল্প ছোট ছোট বাক্য, একে অন্যকে ওভাবেই উত্তর দিচ্ছে ছোট ছোট বাক্যে, হ্যাঁ না ভালো মন্দ এরকম আর কি। তো একটা সময় বিলে পৌঁছে যায় তারা। প্রায় 30 মিনিটের মতো মাছ ধরেছে। তো মুক্তা চাচা দেখলেন যে ওনার যে ভাইটা আসছেন আর কি, তো সে একটা মাছও পাচ্ছে না। এটা দেখে মুক্তা চাচা বললেন যে তোকে মাছ ধরতে হবে না, তুই আমার ব্যাগটা হাতে ধরে রাখ,
আমাকে মাছ ধরতে দে, পরে তোকে মাছের ভাগ দিব। এই বলে মুক্তার চাচা ওনার মাছের ব্যাগটা তার ওই ভাইয়ের কাছে দেন। তো মুক্তার চাচা মাছ ধরছেন। অল্প কিছুক্ষণের মুক্তার চাচার যে ব্যাগটা, এটা প্রায় পূর্ণ হয়ে গেছে। এবার ওই যে ওনার যে ভাই আসছেন তার ব্যাগের মধ্যে মাছ রাখবেন। মুক্তার চাচার ওই ছোট ভাই পিছনে ব্যাগ নিয়ে ওনার পিছু পিছু চলছে। মুক্তার চাচা মাছও ভালো পাচ্ছেন, ওনার মাছ ধরার হাতও মাশাল্লাহ অনেক ভালো ছিল। এভাবে প্রায় আরও 1 ঘন্টা হয়ে যায়। তো মুক্তার চাচা লক্ষ্য করেন যে একটু আগে ওর সাথে কথাবার্তা হচ্ছিল, ছোটোখাটো কথাবার্তা হচ্ছিল, এখন সে কোনো কথাবার্তা বলছে না। মুক্তার চাচার একটু আজব লাগে। এর কিছুক্ষণ পর উনি একটা চপ 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 শব্দ শুনতে পান, মনে হচ্ছে কেউ কিছু খাচ্ছে। এটা শুনে উনি ধীরে ধীরে পেছনের দিকে তাকান। তাকিয়ে উনি যেটা দেখতে পান সেটা ছিল খুবই ভয়ঙ্কর। উনি দেখতে পান পুরো লোমে আবৃত একটি মানুষের মতো অবয়ব, হাত পা আছে, কুঁজো হয়ে নুয়ে পড়েছে, যার পুরো শরীর কুচকুচে কালো, মানে লোমগুলো এত কালো যে হালকা চাঁদের আলোতে কালি, মানে একটা কালো রঙের একটা ঝলক থাকে না, যদি কালো রঙের উপরে আলো পড়ে চকচক করে ওঠে, ওই রকম ঝলকানি দিচ্ছে। চাঁদের আলোতে উনি আরো দেখতে পান ওই অবয়বের একটি চোখ, আর মুখটা কেমন যেন, মুখটা সুচালো। কিছু কিছু কুকুর থাকে না, গ্রে হাউন্ড প্রজাতির, মুখগুলো খুব সুচালো, ওই রকম। আর এর দাঁতগুলো মনে হচ্ছে কালচে বর্ণের, কিন্তু চোখ একটা। ওই অবয়বটা মনে সুখে মাছ খাচ্ছে, মনে হচ্ছে ব্যাগের ভিতরে মুখ ঢুকিয়ে দিচ্ছে। তাকে যে দেখছে এই মুক্তার চাচা, এটাও তার খেয়াল নাই। মুক্তার চাচা এটা দেখে তো প্রচন্ড ভয় পেয়েছেন। উনি চিন্তা করছেন যে নিশ্চয়ই তার এই ছোট ভাইকে এই অবয়বটা কোনো ক্ষতি করেছে, আর তাকে ক্ষতি করে সে পিছু নিয়েছে তার। ওনার প্রচন্ড রাগ উঠে যায়, ভয়ের থেকে এখন রাগ হয়ে গেছে বেশি। উনি ধীরে ধীরে এগিয়ে যান ওই অবয়বটার দিকে। হাতে যে ট্যাটাটা ছিল সজোরে ওইটার বুকে আঘাত করে দিয়েছেন এক দৌড়ে বাড়িতে। প্রতিমধ্যে আর কোনো সমস্যা হয় নাই। বাড়িতে এসেই উনি ওনার ছোট ভাইয়ের বাড়িতে চলে যান, ডাকাডাকি শুরু করেন। এক পর্যায়ে ওই ছোট ভাইয়ের স্ত্রী বেরিয়ে আসে ঘর থেকে। তখন জিজ্ঞেস করলে বলা হয় যে আরে সে তো এখন বাড়িতেই আছে। রাতের বেলা হঠাৎ করেই তার খুব বমি হচ্ছিল, এরপর সে আর বাইরে বের হয় নাই, ঘুমিয়ে যায়। এরপর তো সে আর ওঠে নাই, সে তো ঘরেই আছে। মুক্তার চাচা তেমন কিছু বলেন না ওই রাত্রে। বাড়িতে এসে গোসল করে শুয়ে পড়ে আর ভাবতে থাকেন যে কি হলো, হঠাৎ করে সুস্থ মানুষটার বমি হলো, নিশ্চয়ই এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে। পরের দিন সকালবেলা ওই ছোট ভাইয়ের বাড়িতে উনি আবার গিয়েছেন এবং ছোট ভাইকে রাতের ওই ঘটনাটা পুরোটা খুলে বলেন। ছোট ভাই তখন বলেন যে ভাই চলো তো দেখে আসি কোথায় সেই ঘটনা, কি হইলো ওইটার, তুমি ট্যাটা ফেলায় আসছো, চলো যাই। তো ওই জায়গায় আবার দুজন যান, গিয়ে দেখতে পান একটা কালো বিড়াল মরে পচে আছে, মানে পচে গেছে এক রাত্রি, গন্ধ বের হচ্ছে সেটা থেকে। আর ওই যে ট্যাটাটা ওই বিড়ালের শরীরের ভিতর ঢুকে আছে। এরপর মুক্তার চাচা ওই বিড়াল থেকে ট্যাটাটা বের করে ভালো করে পানিতে ধুয়ে বাড়িতে চলে আসেন। এই ঘটনার পর হুজুর বা কবিরাজ কারো কাছে উনি যান নাই, উনি ওনার মতো করে সময় কাটাচ্ছেন। তবে এরপরে অবশ্য উনি ওই দিকটাতে মাছ ধরতে যান নাই। এভাবেই প্রায় 2-3 মাস কেটে যায়। উনি ওই বিলের পাশে একটি জায়গা আছে যেটার নাম হচ্ছে কাইট বাড়ি। ওই কাইট বাড়ি একসময় কোনো এক জমিদারের ভিটা বাড়ি ছিল। ওখানে এখন আর কিছুই নাই, শুধু উঁচু ঢিবির মতো আছে যেখানে অনেক গাছপালা রয়েছে। সেখানে অনেক পুরনো একটি তাল গাছও রয়েছে। ওই ঢিবির পাশে একটি জমিতে উনি লাল শাকের ক্ষেত করেছিলেন। তো একদিন ওই লাল শাকের ক্ষেত সেচ দিচ্ছেন উনি। এক পর্যায়ে সেচের কাজ শেষ করতে করতে সন্ধ্যার আজান হয়ে যায়, অর্থাৎ মাগরিবের আজান হয়ে যায়। হঠাৎ উনি লক্ষ্য করেন সেই ভিটার মধ্যে কেমন খচমচ খচমচ শব্দ হচ্ছে। এর কিছুক্ষণ পরেই উনি লক্ষ্য করেন সেই অবয়বের মতো আরেকটি অবয়ব, তবে ওই অবয়বের চোখ ছিল একটা, এটা রয়েছে 2টা চোখ। এই জিনিসটা এগিয়ে আসছে, এটা দেখে তো উনি খুব ভয় পেয়ে যান। আর তখনই ঘটে আর একটা ঘটনা। ওই অবয়বটা এক লাফে তার দিকে এগিয়ে যখন আসছিলেন, তার পিঠে পাখার মতো কিছু একটা দুই দিকে বের হয়ে যায়। অনেক সময় আমরা দেখি যে কোনো ফড়িং এক জায়গায় পাখা গুটিয়ে বসে থাকে, যখন উড়াল দেয় তখন কিন্তু পাখা বের করে উড়াল দেয়। পাখিও কিন্তু এরকম থাকে, পাখা গুটিয়ে বসে থাকে, ওড়ার সময় ডানা বের করে উড়াল দেয়।
মনে হলো যে ওর পাখা রয়েছে, ডানা গুছিয়ে বসেছিল, এখন ডানা বের করে উড়াল দিয়েছে। মুক্তার চাচা উনি পেছন দিকে ঘুরে দৌড় দিচ্ছেন, এমন সময় মনে হলো ওই পাখির নখ ওনার পিঠের মধ্যে একদম ঢুকে গিয়েছে চামড়া ভেদ করে, আর উনি আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছেন। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। এই পাখির নখটা বাঁকানো ছিল, যার কারণে যখন তার মাংসের মধ্যে ওই নখটা ঢুকিয়ে দিয়েছে, বড়শি যেমন এই আরবি লাম অক্ষরের মতো হয়, মনে হচ্ছে ওই নখটা ওই রকম বেঁকে গেছে। আর নখটা যখন পিঠের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ওইটা একটা হুকের মতো কাজ করছে। ওইভাবে তাকে আস্তে আস্তে তুলে নিয়েছে। পিঠেতে প্রচণ্ড ব্যথা, আর উনি বুঝতে পারছেন যে ওনার হয়তোবা সময় শেষ, উনি আর বাঁচবেন না। শুধু ওনার এতটুকু মনে আছে, উনি মাটি থেকে একটু একটু করে উপরে উঠছিলেন, এরপর আর কিছু মনে নাই। যখন জ্ঞান ফেরে তখন উনি অনেক চেঁচামেচি করছিলেন, বাড়ি থেকে দৌড় দিয়ে পালিয়ে যেতে চাইছিলেন, আর বলছিলেন যে ওটা আমাকে মেরে ফেলবে, ওটা আমাকে মেরে ফেলবে। এক পর্যায়ে চাচাকে নাকি বেঁধে ফেলা হয়। ধীরে ধীরে চাচা আবার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন তার ঘুম ভাঙে, তখন একটা স্বাভাবিক হয়ে গিয়েছেন। তখন সবাই ওনাকে প্রশ্ন করতে থাকেন, তখন আর যতটুকু মনে আছে সব কিছু খুলে বলেন। পরের অংশ উনি ওনার ছেলের কাছ থেকে শুনতে পান যে ওনার স্ত্রী যখন দেখতে পান যে অনেক দেরি হয়ে যাচ্ছে, তারপর উনি আসছেন না, তখন ওনার বড় ছেলে এবং ওনার চাচার ছোট ভাইকে নিয়ে খুঁজতে পাঠানো হয়। অনেক খোঁজাখুঁজির পর যখন পাওয়া যাচ্ছে না, তখন তো ওনারা অনেক চিন্তায় পড়ে যান। ওদের হাতে ছিল 3 ব্যাটারি চালিত টর্চ লাইট, ওটা দিয়ে ওনারা খুঁজছেন। অনেক খোঁজাখুঁজির পর ওই ছোট ভাইয়ের মনে হয় যে ভাই তো মাছ ধরার ওই দিকেও যেতে পারে, তাই ভেবে ওই দিকে খুঁজতে যায়। ওখানে দেখা যায় যে কেউ নাই। এদিক ওদিক লাইট মারতে মারতে লাইট যায় খালের ওই পারে শ্মশানের দিকটাতে। তখন দেখতে পাওয়া যায় কেউ একজন পড়ে রয়েছে। এটা দেখেই ওই ছোট ভাই মনে করেন যে আরে এটাই হয়তোবা মুক্তার ভাই। এই ভেবেই দ্রুত তালের যে ডোঙা রয়েছে, এক ধরনের নৌকা, তাল গাছ দিয়ে ওই ধরনের একটা ডোঙা বা নৌকা তৈরি করা হয়, ওইটা নিয়ে খালের ওই দিকটাতে যাওয়ার চেষ্টা করেন, কারণ ওখানে তো পানি ছিল। গিয়ে দেখেন সত্যি তো এটা মুক্তার চাচা, অর্থাৎ ওনার মুক্তার ভাই উল্টো হয়ে শুয়ে আছে। পিঠের একই অবস্থা, 3টা করে 6টা দাগ পিঠে বসে রয়েছে। আর এক পাশ দিয়ে ঢুকে মনে হচ্ছে আর এক পাশ দিয়ে বেরিয়ে গেছে। যেভাবে ওই পাখির যে নখটা ছিল সামনের দিকটা বাঁকানো ছিল, যেদিকে ঢুকিয়েছে অন্য দিক দিয়ে ফুরে বের হয়ে গেছে। তো এই রকম ক্ষত ছিল সেখানে। তো যাই হোক, ওখান থেকে তাকে তুলে আনা হয়। কবিরাজ বাইরে থেকে আনা হয়নি, কারণ এই মুক্তার চাচার বাবাই টুকটাক ঝাড়ফুঁক জানতেন, উনি ঝাড়ফুঁক করেন। 3 দিন পর নাকি চাচার জ্ঞান ফিরেছিল। সবাই চিন্তা ভাবনা করে দেখলেন এটা তো কোনো স্বাভাবিক বিষয় নয়। 4 গ্রাম পরে একজন হুজুর ছিলেন, উনি অনেক পুরনো একটি মসজিদের ইমামও ছিলেন, তার কাছে নিয়ে যাওয়া হয়। তো আশেপাশের অনেক দূর থেকে লোকজনের কাছে আসতো, তবে ওনার যেখানে মসজিদটা ছিল ওর আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি ছিল না। হুজুর মানুষের সাথে খুব একটা বেশি কথা বলতেন না, সবসময় জিকির আজগার ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। তো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর ওনার মসজিদের পাশের একটা ঘর ছিল, সেখানে বসতে বলেন। হুজুর এশার নামাজের পর রুকিয়া শুরু করবেন আর কি, এমন কথাই বলেন। তো হুজুর নামাজ পড়ে সব কাজ শেষ করে রুমে আসেন, এসে একটি ব্যাগ নেন, সেখান থেকে সাদা এক ধরনের পাউডার বের করে 2টো বৃত্ত করেন। সেই বৃত্তের মাঝে মুক্তা চাচাকে রেখেছেন, অন্য বৃত্ততে হুজুর বসেছেন। এরপর উনি রুকিয়া শুরু করেছেন। ওই জিনটাকে চাচার উপর ভর করানোর চেষ্টা করেন। এক পর্যায়ে পুরো রুমটা হঠাৎ করে আষ্টে গন্ধ হয়ে যায়, বোঝা যায় ওই জিনটা এসেছে। এসেই তো হুজুরকে সালাম দেয়, হুজুর সালামের উত্তর দেয়। হুজুর জিজ্ঞেস করে তুমি কেন এই মানুষটাকে কষ্ট দিয়েছ? এটা জিজ্ঞেস করতে জিনটা হু হু করে কেঁদে ফেলে, বলতে থাকে আমরা 2 ভাই, আমরা বিলের আশেপাশেই থাকি, আমরা সাধারণত মাছ খাই, পারতপক্ষে কারো ক্ষতি টতি করি না। এই মুক্তার অনেক ভালো মাছ ধরতে পারে, তা আমার ছোট ভাই মাছের লোভ সামলাইতে পারে নাই, সে ওর আর এক চাচাতো ভাইয়ের রূপ ধরে ওকে ডেকে নিয়ে আসে মাছ খাচ্ছে। তো এক পর্যায়ে আমার ভাইকে তো মুক্তার দেখে ফেলে সে কি করছে, ট্যাটা দিয়ে আঘাত করে, আর ওইখানে আমার ভাইটা মারা যায়। এখন আমার ভাই ছিল একটা, আমি তো একা হয়ে গেছি। এখন আমার ছোট ভাইয়ে, আমি বড় ভাই হিসাবে কিভাবে ছোট ভাইয়ের মৃত্যুটা সহ্য করব বলেন তো? আমার তো আর কেউ নেই, আমি একা, আমার কোনো পরিবারও নেই, আমার ভাইয়েরও কোনো পরিবার নাই। এখন আমি একা হয়ে গেলাম, এখন কি হবে আমার? আমি মূলত
আমার ভাইয়ের হত্যাকারী হিসেবে ওকে আক্রমণ করেছি, ওকে তো আমি মেরেই ফেলতাম, কিন্তু কে যেন আবার লাইট নিয়ে আসতেছিল, এই জন্য আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। এবার বলেন হুজুর, ও কি শাস্তি পাওয়ার যোগ্য নয়? ও এখান থেকে দৌড়ে পালিয়ে না গিয়ে কেন আমার ভাইকে এইভাবে ট্যাটা দিয়ে আঘাত করলো? আমার ভাই কি ওকে আক্রমণ করছিল? ও তো মাছই খাচ্ছিল। হুজুর সবকিছু শুনে দীর্ঘশ্বাস ফেলেন, বলেন যে আসলে ও তো আতঙ্কিত হয়ে কাজটি করেছে, যা হবার তো হয়ে গেছে। তোমার ভাইয়ের হায়াত আল্লাহ তাআলা ওইটুকুই রেখেছিলেন, তোমার আর বিচার করার দরকার নাই। ওর অপরাধ যদি আল্লাহ মনে করেন তাহলে ওকে শাস্তি দিবেন, তুমি ওকে ক্ষমা করে দিও। এটা শুনে ওই জিনটা কাঁদতে থাকে এবং বলে যে ওকে কি ক্ষমা করা উচিত, আমাকে বলেন, আমার তো ইচ্ছা করছে ওকে আমি মেরেই ফেলবো। তখন হুজুর অনেক অনুরোধ করতে থাকেন। তখন ওই জিনটাও রাজি হয় না, যেতে রাজি হচ্ছে না। আবার হুজুর এই জিনটাকে শাস্তিও দিতে পারছিলেন না, কারণ তাকে শাস্তি দেওয়াটাও হুজুরের কাছে অন্যায় বলে মনে হচ্ছে। হুজুর একটা কাজ করেন, এই যে মুক্তা চাচা তার ছেলেকে ডেকে নিয়ে আসেন, এসে বলেন যে এই দেখো ওর একটা বাচ্চা আছে, এখন তুমি যদি একে মেরে ফেলো ও তো এতিম হয়ে যাবে, বাচ্চার দিকে তাকে ওকে মাফ করে দাও। এরপর জিনটা কিছুটা নরম হলো, বলে যে আচ্ছা আমি ওকে মাফ করে দিব, যেহেতু ওকে আমি ক্ষতি করার একটা নিয়ত করছি, একটা সাদাকা দিয়ে দিবেন। সেটা কি? খাসি জবাই করে গরিবদের খাওয়াতে হবে, আর খাসি হবে জোড়া খাসি। এই একটা সাদাকাই আপনারা দিয়ে দিবেন, গরিব মানুষদেরকে খাইয়ে দেবেন, তাতেই আমার ভাইয়ের রূহ যেন শান্তি পায়। এরপর জিনটা চলে যায়। সেই অনুযায়ী কাজ করা হয়, জোড়া খাসি আল্লাহর নামে কুরবানি দিয়ে সেই খাসির মাংস গরিব দুঃখীদের মধ্যে খাইয়ে দেওয়া হয়। এরপর আল্লাহর রহমতে চাচার সাথে আর কোনো সমস্যা হয় নাই, তবে সেই আক্রমণের দাগটা চাচার পিঠে রয়েই যায়। 2016 সালে চাচা স্বাভাবিকভাবেই মারা গিয়েছেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে ঘটনার আকস্মিকতায় আমরা তো অনেক কাজই করে ফেলি, যেমনটা মুক্তা চাচা করেছিলেন। তবে আল্লাহর রহমতে এই বিপদ থেকে উনি মুক্তি লাভও করেছিলেন। ওই জিনটা বুঝতে পেরেছিল, যার কারণে সে চলে গিয়েছে, আর কোনো ক্ষতি করেনি। তবে সবাই যে বুঝবে বিষয়টা কিন্তু এরকম না। আমরা এরকম অনেক ঘটনা দেখেছি, কোনোভাবেই বোঝানো যায় না, সে মারবেই এবং মেরেও ফেলেছে। তো এক একজন তো আসলে এক এক রকম। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সাইদ ভাইকে, সুদূর প্রবাসে থেকেও এত কষ্টের মধ্যেও ঘটনা লিখে পাঠিয়েছেন। এই জন্য আশা করছি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাবো আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম মোহাম্মদ হাসান মাহমুদ। ওনার বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের বালুরচর বাজার নামক গ্রামে। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে রয়েছেন ওমানের মাস্কাটের আল বারকা নামক এলাকায়। এটি আমাদের চ্যানেলে পাঠানো ওনার প্রথম ঘটনা। তো ঘটনাটি মূলত ওনার ছোট ভাই খোরশেদ এবং ওনার মামা দুঃসম্পর্কের মামা, যার নাম হচ্ছে মানিক, ওনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি ওনার নিজ বাড়িতেই ঘটেছে। তো বাড়ির বর্ণনাটা আমরা একটু দেই, তাহলে লিসেনারদের বুঝতেও সুবিধা হবে। ওনাদের বাড়িটা মেইন রাস্তার পাশে, ওনাদের বাড়ির পেছনে রয়েছে মেইন রাস্তা, আর ওনাদের বাড়ির সামনে রয়েছে একটি নদী, সেটা তেমন বড় না আবার খুব ছোটও না। ওনাদের বাড়ি থেকে 10 থেকে 15 গজ গেলেই মূলত ওই নদীটা পড়ে যায়। নদীর পাড়ে রয়েছে একটি বাঁশঝাড়, তার থেকে একটু দূরে আরেকটি বাঁশঝাড় রয়েছে। অবশ্য ওই বাঁশঝাড়টা পাশের বাড়ির আর কি। তো চলুন ঘটনায় যাই। ঘটনার সময়কাল 2013 বা 14 সাল হবে। তখন মরিচ পেকে যাওয়ার সিজন ছিল। তো পাকা মরিচেরও কিন্তু একটা বাজার রয়েছে। আমরা সবসময় কাঁচা মরিচ যেটা দেখি সেটা তো আছেই, মরিচ কিন্তু অনেক সময় পাকানোর জন্য রেখে দেওয়া হয়। তো যখন মরিচ পাকার সিজন থাকে তখন অনেকেই মরিচ খেতে মরিচ তুলতে থাকেন। বিশেষ করে গ্রামের মহিলারা মরিচ তোলা নিয়ে খুব বিজি থাকেন। ওই সময় তো অনেক মরিচ হয়ে থাকে, বিশেষ করে ওনাদের ওই এলাকায় প্রচুর মরিচ হয়। এই কারণে এই যে হাসান ভাইয়ের আম্মুও মরিচ তোলায় বেশ ব্যস্ত ছিলেন। আর এই কারণে ওনার আম্মু সকাল 6টার সময় খেতে চলে যেতেন, আবার বিকাল বা পরন্ত বিকেল বা সন্ধ্যা লাগবে ভাব এমন সময় আসতেন। যেহেতু সন্ধ্যার আগ মুহূর্তে বাড়িতে আসতেন আর মরিচ খেতে থাকার কারণে
সারা গায়ে বিভিন্ন ধরনের ধুলো বালি ময়লা তো লাগেই, আর মরিচ ক্ষেতের মধ্যে কিন্তু মারাত্মক গরম লাগে। যারা মরিচ ক্ষেতের মধ্যে ঢুকেছেন তারা বুঝতে পারবেন, কারণ মরিচ থেকে এক ধরনের তাপ নির্গত হয়। যারা মরিচ খেতে গরমের সময় মরিচ তুলতে যান তারা বুঝতে পারবেন যে মরিচ তোলার সময় কি ভয়ঙ্কর রকমের একটা অনুভূতি হয়। এই কারণে মরিচ তোলার পর গোসল না করে আসলে মানুষ পরিপূর্ণ শান্তি পায় না। ওনাদের বাড়ির পাশেই তো নদী, তো ওনার আম্মু কি করতেন, ওই আসার সময় ওইখানে গোসল করে তারপর ঘরে ঢুকতেন। আর এই যে হাসান ভাই, ওনার তো ছোট ভাই ছিল খোরশেদ, আর যে মানিক মামা, ওনারা কি করতেন, দিনের বেলা গোসল করতেন না, ওই যে সন্ধ্যার সময় আবার কি ওই নদীতে একটু পানি বেশি আসতো নাকি, জোয়ার ভাটা হোক যে কারণেই হোক, তো ওই সময় গোসল করতে নাকি ভালো লাগতো। আর যেহেতু ওনার আম্মু সন্ধ্যার সময় ওই সময় গোসল করতেন, এই জন্য ওনারা ওই সময় আসতেন আর কি। সবার বয়স কম। এখন হয়েছে কি, ওই একদিন সন্ধ্যার দিকে ওনারা সবাই গোসল করতে নেমেছেন। তখন এই যে হাসান ভাই, তার ছোট ভাই খোরশেদ, আর ওই যে মানিক মামা, তিনজনই সাঁতার কাটছেন। আর ওনার আম্মু সারাদিন কাজ করছে, তাই অল্প সময় গোসল করে দ্রুত বাসার দিকে চলে যান, কারণ আবার রান্না বাড়া করতে হবে। এদিকে ওনার মা যে চলে গেছেন এটা কিন্তু এই হাসান ভাইয়ের ছোট ভাই খোরশেদ খেয়াল করে নাই। মানিক মামা অবশ্য খেয়াল করেছিল। তো ওনারা তো সাঁতার কাটতে কাটতে অন্ধকার হয়ে গেছে, চারদিকে বাড়ি যাওয়ার জন্য নদী থেকে উঠবেন, এমন সময় ওই যে বাঁশঝাড়ের কথা বললাম, যেটা ওনাদের পাশের বাড়ির বাঁশঝাড় আর কি, ওইখান থেকে দেখা যাচ্ছে একজন মহিলা, এটা এই হাসান ভাইয়ের আম্মু আর কি, ওরকমই দেখা যাচ্ছে। খোরশেদ যে তার নাম ধরে, এই খোরশেদ, এই খোরশেদ, তাড়াতাড়ি ওঠ, এদিকে আয়, এদিকে আয়। হঠাৎ করে মানিক মামা এই হাসান ভাই এবং খোরশেদ এই দুজন হাত চেপে ধরে, কারণ ওই সময়ে এই হাসান ভাই এবং খোরশেদ দুজনই কিন্তু উঠে ওই বাসার দিকে যাওয়া শুরু করেছে। আর মানিক মামা হাত চেপে ধরেছেন এই কারণে, উনি তো দেখেছেন যে ওনাদের মা, বিশেষ করে এই যে খোরশেদ এবং হাসান ভাইয়ের মা, উনি তো আরো আগে বাড়ি চলে গেছেন। আর এই বাসারটা পাশের বাড়ির, এই সময় তো ওনার এই বাসারের দিকে যাওয়ার কথা নাই সন্ধ্যার সময়, এই জন্য হাত চেপে ধরেছেন। আর ওই সময় আবার দূর থেকে এই হাসান ভাইয়ের আম্মু আবার চিৎকার করে বলছেন, এই কিরে, এতক্ষণ হয়ে গেল, সন্ধ্যা লেগে গেল, অন্ধকার হয়ে যাচ্ছে, এখনো তোর গোসল হয়নি, তাড়াতাড়ি বাড়িতে আয়। যখনই ওনার আম্মু বাড়ি থেকে কথা বলেছে তখন তিনজনই মারাত্মক ভয় পায়। আর ওই যে বাসার ওইদিকে তো এই হাসান ভাইয়ের মায়ের মতো করে একজন দাঁড়িয়েছিল ওই রূপ ধরে। তখন নাকি ওই মহিলার দিকে যখনই ওনারা তাকিয়েছেন, যতটুকু আলো তখন ছিল, তখন দেখা গেল ওই মহিলাটা ভয়ঙ্করভাবে হাসছে। মুখটা মনে হচ্ছে হাসতে হাসতে অনেক বড় হয়ে গেছে, আর চেহারাটাও পরিবর্তন হয়ে গেছে। তখন এই মানিক মামা এই হাসান ভাই এবং খোরশেদ দুইজনকেই দ্রুত হাত ধরে চিৎকার দিতে দিতে বাড়ির দিকে দৌড় দিয়েছেন। বাড়িতে চলেও আসছেন, বাড়ি তো কাছেই ছিল, অল্প কিছু মুহূর্তের মধ্যে ওনার বাড়িতে চলে আসছেন। তো হাসান ভাইয়ের আম্মু দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসেন, কি হয়েছে কি হয়েছে? তখন মানিক মামা বলেন যে না কিছু না, কুকুর দেখে ভয় পাইছি। তো ওই সময় যদি এই বিষয়টা বলা হয় তাহলে সন্ধ্যার দিকে বা পরন্ত বিকেলে আর ওনাদেরকে নদীতে গোসল করতে যেতে দেবে না, এই জন্য মানিক মামা ওই সময় কিছু বলে নাই। আর মানিক মামা বলে দেন, শোন এখনই কিন্তু কিছু বলিস না, তাহলে কিন্তু আমরা আর এই সন্ধ্যার সময় গোসল করতে পারবো না। তো ওনারাও কিছু বলেন নাই ওই সময়ের মতো, তো খাবার দাবার খেয়ে ঘুমায় গেছেন। পরের দিন এই হাসান ভাই এবং খোরশেদ এই দুই ভাইয়ের শরীরে মারাত্মক জ্বর আসছে। তো ওনার মা মনে করেছেন কি সন্ধ্যার সময় গোসল করেছে এই জন্য জ্বর আসছে, এই জন্য দুই ভাইকে ওষুধ খেতে দিয়েছেন, কিন্তু জ্বর কমছে না। মানিক মামা কিন্তু একদম সুস্থ ছিল, ওনার জ্বরটার কিছুই হয় নাই। এর পরের রাত্রে ঘটা আরেকটা ঘটনা, সেটি হলো এই যে মানিক মামার সাথে ঘটনাটি ঘটেছিল। মানিক মামার যিনি মা অর্থাৎ হাসান ভাইয়ের নানি, এই হাসান ভাইয়ের নানি কি করেছে, উনি ডেকে তুলেছে। নানি ওয়াশরুমে যাবেন এই জন্য মানিক মামাকে ডেকে তুলেছেন। তো ওয়াশরুমগুলো তো গ্রামে ঘরের বাইরে থাকে, আর রাতের বেলা যেতে হলে কাউকে ডেকে নিয়ে যায়, তো মানিক মামাকে ডেকেছেন। তো নানি উঠে ওয়াশরুমে গেছেন, মানিক মামা বাইরে দাঁড়িয়ে আছেন। তো নানি যখন ওয়াশরুমে গেছেন তখন মানিক মামারও ওয়াশরুমে যাওয়ার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তখন নানিকে বলছে, যাও মা তুমি কখন বের হবা? তখন নানি বলছেন যে একটু পরে বের হবো, তুই এক কাজ কর, তুই পাশে কোথাও যা। তখন আবার এই মানিক মামা কি করছেন,
উনি হাঁটতে হাঁটতে কি মনে করে বাড়ির পেছনের রোডের অন্য পাশে একটা বিল রয়েছে, ওই দিকে গেছেন। এত দূরে কিন্তু যাওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু কেন জানি উনি ওই দিকে চলে গেছেন। উনি যখন ওইদিকে গেছেন তখন হঠাৎ করে উনি দেখতে পান যে দূরে একটি ক্ষেতের পাশে হুবহু এই হাসান ভাইয়ের মতো একজন দাঁড়িয়ে আছে। তিনি ভালো করে তাকে দেখেন, আরে এটা তো হাসানই। আর ওই সময় নাকি এই হাসান ভাই মানিক মামাকে ডাকছেন, ও মানিক মামা, ও মানিক মামা, এদিকে আসো, এদিকে আসো, এইভাবে ডাকছে। এটা দেখা মাত্রই মানিক মামা ভয়ে চিৎকার দিয়ে বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়। এদিকে নানি ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছেন। মানিক মামার চিৎকার শুনে বলছে, কি হয়েছে রে তোর? তখন মানিক মামা বলছেন যে আমি তো হাসানকে দেখছি বিলের মাঝে। তখন নানি বলে, আরে কি বলিস, ও ছোট মানুষ, এত রাত্রেবেলা এখানে কি করবে? তখন নানি মামাকে নিয়ে সরাসরি এই হাসান ভাইদের বাড়িতে আসছেন, এসে ডাকছেন। তো হাসান ভাইয়ের আম্মু দরজা খুলে দিয়েছেন। তখন নানি বলছেন যে এই হাসান কোথায়, ডাকো তো। এই মানিক তো ভয় পাইছে, এখন হাসানকে না দেখালে ওর ভয় তো কাটবে না। তখন হাসান ভাইয়ের আম্মু বলছে, ও তো ঘুমাচ্ছেই। তখন মানিক মামাকে ওই নানি বলতেছে, যাই দেখ হাসান ঘুমাইতেছে, তুই ভুল দেখছিস। এটা শুনে কিছুতেই তো বিশ্বাস করে না মানিক মামা, বলে না আমি ঠিকই দেখছি। শেষ পর্যন্ত মানিক মামা নিজের চোখে দেখে আসছেন যে হাসান ভাই ঘুমাচ্ছে। তো দুইবার এরকম ঘটনা ঘটলো। এরপর যখন সবকিছু বলা হয় তখন ঝাড়ফুঁক করানো হয়। হাসান ভাইয়ের বাবা টুকটাক ঝাড়ফুঁক করতেন, যদিও বা ওনার বাবা এখন বেঁচে নেই। করোনাকালীন স্বাভাবিকভাবেই নাকি ওনার বাবা মারা গিয়েছে, ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন। তো ওনার বাবা 3 দিন ঝাড়ফুঁক করেছেন। এরপরে আল্লাহর রহমতে আর কোনো ধরনের কোনো সমস্যা ওনাদের সাথে হয়নি। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? আসলে গ্রামে অনেক ধরনের ঘটনাই ঘটে যায়, বিশেষ করে রাতের বেলা বাইরে বের হলে অনেক ঘটনাই ঘটে। আর সন্ধ্যার সময় যে ঘটে এটাও কিন্তু এই ঘটনায় প্রমাণিত হলো। ওই সময় যদি আল্লাহর অশেষ রহমতে ওই মানিক মামা ওই দুজনের হাত চেপে না ধরতেন, আর ওই দুজন যদি ওই সময় বাঁশ ঝাড়ের দিকে চলেই যেত নিজের মা মনে করে, তখন কি ভয়ঙ্কর অবস্থাই না হতো। এই ঘটনা যখন ঘটে তখন হাসান ভাইয়ের বয়স ছিল 8 কি 9 বছর, আর ছোট ভাই খোরশেদ তার বয়স ছিল 6-7 বছর, আর মানিক মামার বয়স ছিল 13-14 বছর এরকম। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম মোহাম্মদ জালাল উদ্দিন। ওনার বাড়ি রংপুর জেলার রংপুর সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ডের হাজিরহাট মেট্রোপলিটন থানার অধীনে, গ্রামের নাম রণচণ্ডী চৌরাপাড়া। চলুন ঘটনায় চলে যাই। এই জালাল ভাইয়ের বাবা উনি একটি বেকারিতে কাজ করতেন। প্রতিদিন সকালে যান, রাত 11টা-12টার দিকে আবার ফেরত আসতেন বাসায়। শীতের দিন কিন্তু হাট বাজারে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে আমরা দেখতে পাই, যে অনেকেই ভাপা পিঠা তৈরি করছেন, তারপর চিতই পিঠা, হরেক ধরনের ঝাল ভর্তা। অনেক সময় শীত লাগলে এই ধরনের ঝাল ভর্তা দিয়ে চিতই পিঠা খেলে কিন্তু শরীর দিয়ে ঘাম ছুটে যায়। এই জন্য কিন্তু আরও বেশি করে গরম লাগানোর জন্য ওই সময় অনেকে এই ধরনের পিঠা খেয়ে থাকেন। এটা বাংলাদেশে দেখা যায় যে শীতকালে বিভিন্ন জায়গায় পিঠা তৈরি করে বিক্রি করা হচ্ছে। তো রাতের বেলা উনি যখন ফিরছিলেন, অর্থাৎ জালাল ভাইয়ের বাবা যখন ফিরছিলেন দোকান থেকে, তখন উনি বেশ কিছু তেলে ভাজা পিঠা কিনে বাসায় আসছিলেন। তো হাজিরহাট বাজার থেকে ওনাদের বাড়িতে আসার সময় বড় একটা কবরস্থান এবং কবরস্থানের সাথে একটি বড় হাফিজিয়া মাদ্রাসা পার হয়ে আসতে হয়। সঙ্গত কারণে মাদ্রাসার নামটি উল্লেখ করেন নাই। তো রাত তো বেশ হয়ে গেছে, শীতকাল। জালাল ভাইয়ের বাবার সাথে আরও একজন লোক ছিল, ওনারই পরিচিত। তার বাসা আবার জালাল ভাইদের গ্রাম থেকে আরও কয়েক কিলোমিটার সামনে যেতে হবে। তো হাজিরহাট বাজার থেকে 1 কিলোমিটার আসলে সেখানে একটি মাইল পোস্ট রয়েছে। অনেক জায়গায় লেখা থাকে না যে এই জেলা এত কিলোমিটার, অমুক জেলা এত কিলোমিটার, অনেকে এটাকে মাইল মিটার বলে বা মাইল পোস্ট বলে। তো এই মাইল পোস্ট থেকে 200 মিটার পশ্চিম দিকে কিছু আবাদি জমির সাথে একটা বড় গাছের বাগান ছিল। এই বাগানটা এমন যে দিনের বেলাতেও মানুষজন খুব একটা ঢুকতো না। ওই মাইল পোস্টের সাথে পাকা রাস্তা থেকে ডান দিকে একটা রাস্তা গেছে।
ওই রাস্তাটাকে ওনাদের ওইদিকে বলা হয় তিপ্তি। তিপ্তি, এই তিপ্তি এমন একটি জায়গা যেখানে কি মাঝে মাঝে কেউ কলা মিষ্টি বিভিন্ন ধরনের জিনিস নাকি রাতের বেলা রেখে যেত, কেউ ভোগ হিসাবে রেখে যেত আর কি। তো জালাল ভাইয়ের আব্বা এবং ওনার আব্বার সাথে যে একজন আছে, ওনারা যখন ওই তিপ্তির কাছে গিয়েছে তখন ওরা দেখেন যে বিশাল বড় একটা সাপ শুয়ে আছে ওখানে, ঠিক পাকা রাস্তার শেষ প্রান্ত থেকে ডান দিকে যে রাস্তা গেছে সেই রাস্তা পর্যন্ত। ওনারা দুইজন তো ভয়ে একদম সোজা হয়ে দাঁড়িয়েছেন, দৌড়ও দিতে পারছেন না। ওনাদের এমন একটা অবস্থা হয়েছে, প্রায় 1 ঘন্টা ওইভাবে দাঁড়িয়ে আছেন, কোনো লোকজন ওই সময় অন্য দিক থেকে আসছেও না, এদিকে যাচ্ছেও না। আর ওই সাপটা নিঃশ্বাস নিচ্ছে, ফস ফস আওয়াজও হচ্ছে। আমরা যেভাবে নিঃশ্বাস নেই, একজন নিঃশ্বাসের আওয়াজ কিন্তু হয়, সাপ নিঃশ্বাস নিলেও কিন্তু একজনের ফস ফস আওয়াজ হয়, ওই রকম শব্দ ওনারা শুনতে পাচ্ছিলেন। হঠাৎ করে নাকি পেছন থেকে এই জালাল ভাইয়ের আব্বার নাম ধরে কেউ একজন বলে ওঠে যে, এই পিঠা দিয়ে যা। সমস্যা হলো ওই জায়গাটা কিন্তু ফাঁকা, কিন্তু ওখানে শুধু একটা বাড়িই ছিল। ওই বাড়ির লোকটা আবার পিঠা বানাতো। পিছন দিকে যখন তাকিয়েছেন, এই ডাক শুনে দেখে পেছনেও কেউ নাই। তারপর যখন সামনের দিকে তাকিয়েছে, এখন দেখে সামনে যে সাপটা ছিল সেটাও নাই। এরপর ওনার আব্বা বাড়িতে চলে আসেন, আর সাথে যিনি ছিল উনিও ভয়ে ভয়ে বাড়িতে চলে যান আর কি। তো ওই সময়ে ওনাদের বাড়িতে একটা সাদা কালো টেলিভিশন ছিল। ওই সময় শুধু একটা হিন্দি চ্যানেল ধরতো, এই বিটিভি ছাড়া তাদের এন্টিনাতে শুধু একটা হিন্দি চ্যানেল ধরতো। রাত 10:30টার দিকে নাকি একটা হিন্দি সিনেমা হতো ওই চ্যানেলে প্রতিদিন। তখন এই জালাল ভাই এবং ওনার ফুফাতো ভাই, যিনি ওই সময় ওই বাড়িতে ছিলেন, তো ওনারা ওই সময় হিন্দি সিনেমাটা দেখছিলেন। ওই সময় জালাল ভাইয়ের মা এবং ওনার ছোট 2টা বোন ঘুমাচ্ছিলেন। তো ওনার আব্বা যখনই ওনাদেরকে গেটটা খুলতে বলে, তখনই ওনার মা ঘুমের ভিতরেই বলছে, মানে ওনার আব্বার নাম ধরে, একরামুল তুই কি নিয়ে আসছিস? এত করি তো কোনো একনা পিঠা দিলু না। আঞ্চলিক ভাষায় আর কি, রংপুরের যেই ভাষা আর কি, ওইভাবে বলছে, তোকে এত করে বললাম একটা পিঠাও দিলি না। অথচ ওনার মা কিন্তু ঘুমের মধ্যে, তার কিন্তু জানার কথা না যে জালাল ভাইয়ের আব্বা কি কিনে নিয়ে আসছেন। এরপর ঘুমের মধ্যেই জালাল ভাইয়ের আব্বাকে ওনার আম্মা খুবই উচ্চ স্বরে গালি দিচ্ছে। ঘটনা কিন্তু 2003 সালের কথা বলছি আর কি। তো এই ঘটনায় তো জালাল ভাই এবং ওনার ফুফাতো ভাই খুব অবাক হয়ে সব কিছু শুনছেন, দেখছেন যে কি ঘটনা কি হচ্ছে। এরপর তো জালাল ভাই গেট খুলে দিয়েছেন। এরপর ওনার ফুফাতো ভাই জালাল ভাইয়ের মাকে গিয়ে বলছে যে, কি হয়েছে, এভাবে এরকম করে চিৎকার চেঁচামেচি করছো কেন? তখন জালাল ভাইয়ের আব্বা দৌড়ে এসে জালাল ভাইয়ের মাকে ধরেছেন, আর ওই ফুফাতো ভাইকে বলছেন যে এই জালাল ভাইয়ের বড় আব্বা বলে যাকে অভিহিত করেন তাকে ডেকে নিয়ে আসতে। এদিকে ওনার বড় আব্বা এসে সূরা ইয়াসিন, আয়াতুল কুরসি পড়ে ফু দেন যখন, তখন জালাল ভাইয়ের মা চুপ করে যান। ওই রাত ওভাবেই চলে যায়। পরদিন সকালবেলা ওনার আব্বা জালাল ভাইয়ের নানা ভাইকে ডেকে নিয়ে আসেন। জালাল ভাইয়ের নানা কিন্তু আবার কবিরাজ, বিভিন্ন সূরা পড়ে সুতার মধ্যে ফু দিয়ে হাতে বেঁধে দেয়। ওই সময় জালাল ভাই পড়তেন স্থানীয় ব্র্যাক স্কুলে ক্লাস 4-এ। সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলতো এটা। তো উনি সকালে স্কুলে যান, স্কুল ছুটি হলে উনি এবং ওনার গ্রামের প্রায় 4 থেকে 5 জন একসাথে যারা ওই স্কুলে পড়তেন আর কি। তো যেইখানটাতে এই জালাল ভাইয়ের আব্বা সাপ দেখেছিলেন, ওই দিক দিয়ে যাচ্ছেন, তার পাশে একটা বাড়ি ছিল। আমরা শুরুতে বলেছিলাম যে ওই সাপ যেখানে ওনারা দেখেছিলেন ওখানে অন্য কোনো ঘর বাড়ি ছিল না, একটা বাড়ি ছিল। ওই বাড়ির লোকজন পিঠা বানাতো, তো ওনারা ওই বাড়িতে পিঠা খাওয়ার জন্য গিয়েছেন। টাকার বিনিময়ে পিঠা ওনারা বিক্রি করেন আর কি। তখন কিন্তু এই জালাল ভাই বুঝতে পারেন না যে এই জায়গাতেই ঘটনা ঘটেছিল। পিঠাটিটা খেয়ে যখন জালাল ভাই বাড়িতে গিয়েছেন, তখন জালাল ভাইয়ের মা ওনাকে প্রচণ্ড জোরে মিষ্টিভাবে গালিগালাজ করতেছেন। গালি দিতেই তো ওনার সামনে আসেন এবং ওনাকে মারার জন্য তেড়ে আসছেন, কিন্তু মারছেন না। মারার জন্য তেড়ে আসছেন কিন্তু মারছেন না। তখন গ্রামে সবাই চলে আসছে, কি হয়েছে কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কেন? তখন বোঝা গেল যে জালাল ভাইয়ের মায়ের শরীরে জিন ভর করেছে। তারপর সকলে মিলে ওনার মাকে ধরেছেন, চেপে ধরেছেন। আর তখন জালাল ভাইয়ের মা বলে ওঠে,
একরামুলকে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখাইলাম পিঠার জন্য, সে আমাকে পিঠা দিল না, আর এখন ওর ছেলে পিঠা খাইছে, পিঠা নিয়ে আসছে, আমাকে কেন ওরা পিঠা দিল না। আসলে এই ধরনের কথাবার্তা শুনে জালাল ভাই তো অবাক হয়ে গেছেন যে পিঠার কথা তার মা জানলো কিভাবে। বুঝতে পারছেন এটা তো তার উপর জিন আসর করেছে। এখন লোকজন আশেপাশে যারা ছিল তারা বলতেছে, আচ্ছা পিঠা তো খাইছে, এখন এটা সমাধান কি বলো, মানে ওই জিনের কাছেই বলছে। তখন ওই জিন বলছে যে একটা রসুন খেয়ে 1 গ্লাস পানি খাও। তখন জালাল ভাই সেটাই করেন, মানে 1 কোয়া রসুন খান, একটা রসুন বলতে 1 কোয়া রসুন খান, উনি পানি খান। তারপর দেখলো ওনার মা সব মানে একদম ঠিক হয়ে গেছে আর কি। রাতের বেলা জালাল ভাইয়ের নানা আবার আসছেন, আরও কিছু রুকিয়া করেন। ওই রাত্রে একদম স্বাভাবিক ছিলেন ওনার মা। পরের দিন পাশের গ্রামে এক মহিলার বাড়িতে কাপড় সেলাই করানোর জন্য ওনার মা গিয়েছেন। এখন ওনার মা ওখানে থাকতেই এই জালাল ভাইয়ের যেই ছোট বোন পাশের বাড়ির এক দাদিকে ওনাদের কিছু চাল লুকিয়ে বিক্রি করেছেন। ওই দাদি এসে বলছেন যে কিছু চাল দে, টাকা দিচ্ছি। এদিকে মা বাড়িতে নাই, চিন্তা করছেন দেই না একটু চাল, আমার হাতে 2টা টাকা আসবে, ওই চিন্তা করে বিক্রি করেছেন আর কি। এটা কিন্তু ওই দাদি আর ওনার বোন ছাড়া আর কেউ জানার কথা না। কিছুক্ষণ পর ওনার মা যখন বাড়িতে আসছেন, আসা মাত্রই বলছে তার বোনকে, হ্যাঁ কেন রে, চাল দিছিস কেন, চাল বিক্রি করলি কেন? তখন ওনার বোন এত ভয় পাইছেন, সে তো কিছু বলতেছে না ভয়ে। এদিকে এই জালাল ভাই আবার কি করতেন, লুকিয়ে লুকিয়ে ওই দাঁতে গুল লাগাতেন। আমরা দেখি যে গ্রামে অনেকেই গুল লাগায়, জর্দা খাওয়া দেখেছি, তারপর গুল দাঁতের সাথে ডলে রাখে। পেস্টের আমরা যখন যদি আঙ্গুল দিয়ে দাঁত মাজার চেষ্টা করি, আঙ্গুলের মাথার উপরে পেস্ট নিয়ে, তখন যেভাবে আমরা করি ওইভাবে কিন্তু গুল লাগায়, আপনারা অনেকে সেটা দেখেছেন। তো এই জালাল ভাই কিন্তু আগে দাঁতে গুল লাগাতেন। ওই দিন তার মাও বলছে, এই জালাল তুই দাঁতে গুল লাগাস, সবার সামনে সেটা বলতেছে। এখন জালাল ভাই চিন্তা করছে, না আল্লাহ না করুক আর কোন কোন কথা যেন বলে দেয় তার বদ অভ্যাসের কথা। আসলে এইসব বিষয় তো তার মা জানার কথা না, এইভাবেই উনি বলছিলেন। তো ওনার নানা বুঝতে পারলেন যে ওনার ঝাড়ফুঁকে কাজ হচ্ছে না। এরপর উনি আরেকজন কবিরাজকে নিয়ে আসছিলেন। রাতের বেলা ওই কবিরাজ রুকিয়া করে জালাল ভাইয়ের মায়ের উপর ওই জিনকে হাজির করা এবং জিজ্ঞেস করে কেন এসব করছে, কি করলে যাবে। তো জিনের আসলে তেমন কোনো চাহিদা ছিল না, যে 2 কেজি মিষ্টি আর 1 কেজি দুধ রাতের বেলা ওই যে জায়গায় তৃপ্তি, যেটা 3 রাস্তার মোড়কে ওখানে তৃপ্তি বলে, ওখানে রেখে আসতে বলে। আসলে এই কাজটি করা হয়েছিল এবং তারপরে এই ঝামেলা আল্লাহর রহমতে শেষ হয়ে গিয়েছিল। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে যে সাপটা দেখেছিল আবার পেছন থেকে আরেকজন ডাক দিয়েছিল, এরপর থেকে ওই জিনটা চলে এসেছে বাড়িতে। তো মাঝে মাঝে আমরা দেখি এই পিঠা খাউরি টাইপের জিন যারা, এরা কিন্তু পিঠার সাথে সাথে মানুষের বাড়িতেও চলে আসে। এক্ষেত্রে করণীয় কি? স্থানীয় কিছু টোটকা রয়েছে, যেমনটা অনেকেই করেন। এই ধরনের খাবার বাইরে থেকে নিয়ে আসার পর অনেকে আগুনের উপর কিছুটা সময় একটু ঘোরান, অর্থাৎ আগুনের একটু তাপ দেন। অনেকে ধারণা করে এতে করে ওই জিনের প্রভাব যদি কিছু থেকে থাকে সেটা চলে যায়। তো এটা আসলে কুসংস্কার নাকি অন্য কোনো বিষয় এটা বলাটা মুশকিল। তবে এই ধরনের খাবার কিনে আনার ক্ষেত্রে আমরা যদি আয়াতুল কুরসি পড়ে এটাতে ফু দিয়ে রাখি, তাহলে আল্লাহর রহমতে এই খাবারে অন্য ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। চলুন ঘটনাটি শুরু করি। ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি একজন কুয়েত প্রবাসী ভাই। ওনার নাম মোহাম্মদ তারেক হোসেন। ওনার বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর পৌরসভার 11 নং ওয়ার্ডে। উনি কুয়েতে গিয়েছিলেন, মোটামুটি চলছিলেন, উনি ফ্রি ভিসায় ওখানে গিয়েছিলেন। উনি ওনার কফিলকে বছরে বছরে টাকা দিয়ে বাইরে কাজ করেন। ঘটনাটি গত বছরের শীতের সময়। হঠাৎ করে কুয়েতে কাজের খুব সংকট দেখা যায়। তখন অনেককেই পুলিশ ধরছিল, অনেকেরই কাগজপত্র ঠিকঠাক ছিল না। কাউকে ধরতে পারলে সাথে সাথে দেশে পাঠিয়ে দিত।
এই কথার প্রেক্ষাপটে আমার একটা বিষয় মনে পড়ে গেল, প্রিয় লিসেনার্স। আমার মনে আছে আমি যখন ফার্স্ট সৌদি আরবে গেলাম 2024 সালের জানুয়ারিতে, আমি যখন ফিরছিলাম তখন আমার সাথে একজন ব্যক্তি উঠলেন। তো উনি মূলত কুয়েত থেকে উঠেছিলেন। জাজিরা এয়ারলাইন্সের ট্রানজিটটা ছিল কুয়েতে। তো সেখান থেকে উনি যখন উঠলেন, আমি বললাম যে আপনি কি ছুটিতে বাড়িতে যাচ্ছেন? তখন উনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, হ্যাঁ, অনির্দিষ্টকালের ছুটি। আমি বললাম, অনির্দিষ্টকালের ছুটি মানে? তখন উনি জানালেন যে উনি কি কাজ করেন। কুয়েতে যে ড্রেনেজ সিস্টেমটা রয়েছে, এই ড্রেনেজ সিস্টেমের ভিতরে গিয়ে অনেক কাজ করতে হয়। এটা খুব কঠিন একটা কাজ। উনি এই কাজটি করেন। উনি যে টাকা আসলে বেতন পান তা দিয়ে নাকি ওনার ওখানে চলাই কঠিন। তারপরও পরিবারের মুখের দিকে তাকিয়ে চলতে হয়। জানালেন যে ওনার ছেলে মেয়ে দুজনেই লেখাপড়া করেন, তার লেখাপড়া করছে, তাদের আবদারেরও শেষ নাই। কেউ নতুন নতুন ফোন চায়, কেউ এটা চায় ওটা চায়, কেউ আবার মোটরসাইকেলও চায়। ছেলে বলে মোটরসাইকেল কিনে দিতে হবে, মেয়ে বলছে যে তাকে নতুন একটা স্মার্টফোন কিনে দিতে হবে। তো উনি খুব আফসোস করে বললেন যে আসলে এখানে যে কি কষ্টটা করি এটা যদি ছেলে মেয়েরা বুঝতো তাহলে কখনোই ওরা এই কাজগুলো করতো না, বাবার ইচ্ছার উপর ছেড়ে দিত। বাবা যদি মনে করে দেবে, না হলে দেবে না। তো উনি খুব আফসোস করে বলছেন, এবং উনি বলছিলেন যে কুয়েতে কাজের খুব সংকট চলছে এখন, যার কারণে কোম্পানি থেকে আমাদেরকে ছুটি দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। বিমানের টিকিটটা কেটে দেওয়া হয়েছে, যদি আবার লাগে তখন তারা জানাবে, তখন চলে আসতে হবে। উনি জানালেন যে এখন যে দেশে গিয়ে কি করব, এই অল্প সময়ের মধ্যে কে কাজ দেবে, কখন ডাকবে তাও জানি না, এমন একটা অনিশ্চয়তার মধ্যে কোন কাজে যুক্ত হব, এরকমটা আফসোস করে উনি বলছিলেন। তো এই যে আমাদের তারেক হোসেন ভাই, ওনার কথা শুনেই এই বিষয়টা মনে পড়ে গেল। কারণ ওই সময়েরই কাছাকাছি ঘটনা আর কি, গত বছরের জানুয়ারি, তো 2024-এর জানুয়ারি। কারণ ওই সময়ই আমি জানুয়ারি মাসেই আমি ফিরছিলাম বিমানে। তখন আমার মনে পড়ে কুয়েতের এয়ারপোর্ট থেকে ওঠা ওই ভদ্রলোকের সাথে যে কথা বলছিলাম, আমার পাশের সিটে বসে দীর্ঘ সময় আমার সাথে কথা হয়েছিল আর কি। তো যাই হোক, বুঝতেই পারছেন যে খুব একটা কঠিন অবস্থা ছিল ওই সময়টাতে। কেউ বাইরে বের হলেই পুলিশ তার আকামা চেক করত, তখন ধরে দেশে পাঠিয়ে দিত। একদম দায় না ঠেকলে কোনো ভাই বাইরে বের হতো না ওই সময়। এখন কি অবস্থা আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক, ওই সময়ে 5 মাসের মতো তারেক ভাই বেকার ছিলেন, হাতে কোনো কাজ নাই, এদিকে কেউ কাজ দিতে পারছে না, কিভাবে চলবেন উনি? এইভাবে ওনার এক ফ্রেন্ডের সাথে 4 মাসের মতো ছিলেন। এই 5 মাসের মধ্যে 4 মাসের মতো ওনার এক ফ্রেন্ডের সাথে ছিলেন। এখন বেকার তো উনি, যেখানে আছেন থাকার টাকাও দিতে পারেন না, খাবার টাকাও দিতে পারেন না। ওনার ওই ফ্রেন্ড এত কটু কথা শোনাতো, এরপরও সেই অপমানগুলো হজম করে ফেলতেন। টাকা নাই তো কি করবেন? তারেক ভাই কি করতেন? উনি রান্না করতেন, উনি রান্না করে রাখতেন, যেহেতু ওনার কোনো কাজ নাই, কি করবেন? আর ওনার ওই বন্ধু যখন আসতো একসাথে খেতে বসতেন, খাওয়ার সময় খেত আর অনেক কথা শোনাতো। এটা যে কি কষ্ট, খাওয়ার সময় যদি কেউ খাওয়ার খোটা দেয়, থাকার খোটা দেয়, এটা অত্যন্ত কষ্ট। এরকম সইতে সইতে একদিন আর ওনার ভালো লাগলো না। উনি রাতের বেলায় রাগ করে বের হয়ে গেলেন। কোথায় যাবেন, কি করবেন? নিজের প্রতি এতটা ঘৃণা চলে আসছিল যে এখন যদি মরেও যেতাম তাও মনে হয় ভালো হতো। ঘর থেকে বের হয়ে গেছেন। বাংলাদেশের মতো অবস্থা কিন্তু সেখানে না, চাইলেই যেখানে সেখানে গাড়ি পাওয়া যায় না, সেখানে নির্দিষ্ট জায়গা ছাড়া কোনো গাড়ি দাঁড়ায়ও না। আবার কোনো ড্রাইভারের নাম্বার যদি কারো কাছে থাকে, তাকে ফোন করলে সে গাড়ি নিয়ে সেখানে চলে আসবে। হুট করে হাত উঁচা করলেই কিন্তু কোনো গাড়ি থামে না কাউকে ওঠানোর জন্য। এভাবে উনি দিগ্ভ্রান্ত হয়ে হাঁটছেন, কোথায় যাবেন, কি করবেন। হঠাৎ করে ওনার মনে পড়লো, যাই একটা তেলের পাম্পের কাছে যাই, ওখানে তো অনেক গাড়ি এসে দাঁড়ায়, তখন কাউকে অনুরোধ করব যে আমাকে কোনো একটা বড় শহরে নিয়ে যান, তারপর দেখি ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়। এই চিন্তা করেই
উনি একটা তেলের পাম্পে চলে যান। এদিকে ওনার হাতে তো একটা টাকাও নাই, অর্থাৎ কুয়েতি দিনার, যেটা একটা দিনারও নাই। যখন ওই পাম্পে উনি দাঁড়িয়ে আছেন, গাড়িও তখন খুব একটা আসছে না। একটা গাড়ি পান, সেই গাড়ি যিনি চালাচ্ছিলেন তার কাছে অনুরোধ করেন যে আমার এই অবস্থা, আমাকে কোনো একটা জায়গায় নামিয়ে দেন আপনি। তখন বলেন ঠিক আছে, তুমি ওঠো গাড়িতে। তখন ওই ভদ্র জিজ্ঞেস করছেন কি হয়েছে তোমার, তোমার দেশের বাড়ি কোথায়, অর্থাৎ তুমি কোন দেশের। তখন এই তারেক ভাই বিস্তারিত খুলে বলেন ওনাকে সমস্যাগুলো। উনি কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন, বললেন আচ্ছা ঠিক আছে, তোমার এই অবস্থা, আমি তোমাকে একটা কাজ ঠিক করে দিতে পারি। আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে হবে। তো উনি ওই সময় গাড়ি চালানো অবস্থায় শ্বশুর সাথে কথা বললেন এবং কথা বলে একটা কাজ ঠিক করে দিলেন। এই বিপদের মধ্যে যেখানে থাকার জায়গা নাই, খাওয়ার কোনো নিশ্চয়তা নাই, তখন বেতন নিয়ে আর কি কথা বলবেন, কোনো মতে মাথা গোজার ঠাই আর একটু খাবার খেতে পারলেই হলো। কিছু দিলে দিল, না দিলে নাই। তো সেখানে নিয়ে যাওয়া হয়, ওই লোক গাড়ি নিয়ে সেই শ্বশুর শাশুড়ির বাড়িতে চলে যান। কাজ দেয়া হয়। কাজটা হচ্ছে মরুভূমির মধ্যে কয়েকটা তাঁবু থাকবে, ওনারা মাঝে মাঝে রাতের বেলা মরুভূমিতে যান। তো ওনাদেরকে চা কফি বানিয়ে খাওয়াতে হবে। তো অ্যারাবিয়ান যে কফি, তো ওনারা এটাকে গাওয়া বলে আর কি, খেজুর বা আরও কিছু জিনিস দিয়ে এই কফিটা তৈরি করা হয়। তো যারা এটার সাথে পরিচিত তারা আপনারা জানেন এটাকে গাওয়া বলে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে মরুভূমিটা কিন্তু রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, অনেক সময় মাইনাসের নিচে টেম্পারেচার চলে আসে। আর শীতকালে তো অবস্থা আরও খারাপ। তো ওই সময় শীত চলে এসেছে, 3-4 মাস শীতের একটা সময় থাকে। আর ওই সময় কুয়েতের মরুভূমিগুলোতে খেমা বানানো হয়, যেটাকে আসলে আমরা তাঁবু বলি। তো ওখানে এরকম 2-3টা তাঁবু করা হয়েছিল। একটাতে মহিলাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছিল, আর একটাতে পুরুষদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছিল, আর একটাতে এই যে তারেক ভাই উনি থাকতেন। সাধারণত দেখা যেত কি যে এই যে যেই লোকজন, তারা সপ্তাহের কয়েকটা দিন শুধু আসতো, এসে ঘন্টাখানেক সেখানে বসতো, গল্পগুজব করতো, এই গাওয়া খেত, আবার তারা চলে যেত। এমনও হতো 3-4 দিন কেউ আসতো না, তখন ওই জায়গাতে কারোর সাথে কথা বলার মতো অবকাশও থাকতো না, তারেক ভাইয়ের একাই থাকতে হতো। দূরে, অনেক দূর পর্যন্ত দেখা যায় মরুভূমিতে কিন্তু প্রায় 15-20 কিলোমিটারের মধ্যেও কোনো বসতি নাই। প্রথম দিকে একটু ভয় পেলে উনি মানিয়ে নিলেন সব কিছু। আর খাওয়া দাওয়ার জন্য যা যা দরকার সবগুলো তারা দিয়ে যেত, এই জন্য খাওয়া নিয়েও কোনো সমস্যা হচ্ছিল না। এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর এক রাত্রে উনি শুয়ে আছেন, হঠাৎ করে অনেকগুলো কুকুর ডাকাডাকি শুরু করলো। ওখানে কিন্তু কোনো কুকুর ছিল না, কুকুর থাকবেই বা কেন, কুকুরের খাওয়ার কোনো জিনিসও তো ওখানে নাই, কুকুর খাবেটাকে, এই জন্য ওই জায়গায় কোনো কুকুর টুকুর থাকে না ওই মরুভূমিতে। তবে হ্যাঁ, মরুভূমিতে যে পাহাড় টাহাড় থাকে ওইখানে কিছু পাহাড়ি কুকুর দেখা যায়, তাও সেটা লোকালয়ের কাছে যদি সে পাহাড় হয়, নর্মালি কিন্তু ওরকম ভেতরে কুকুর থাকে না। তো টানা বেশ কিছু দিনে তো কখনো উনি কুকুর দেখেনও নাই। কুকুরের আওয়াজ শুনে উনি বেশ ভয় পেয়ে গেলেন। উনি শুয়েছিলেন, সাহস করে কিন্তু বের হয়ে দেখেন নাই যে এগুলো আসলে কি। তো এরকম 2-3 দিন পর পর কুকুরের ডাক শোনা যায়, সবসময় যে শোনা যেত বিষয়টা এরকম না। তো উনি বুঝছেন এগুলো স্বাভাবিক কিছু না, দোয়া দুরুদ পরে ঘুমাতেন, খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক মতোই চলছিল। আর বেশ কিছু জিনিস উনি ঘুমানোর আগে ওনার যে খেমা অর্থাৎ তাঁবু সেটাতে উনি নিয়ে আসতেন। এভাবে আরও বেশ কয়েকদিন চলে যায়। এরপর কুকুরের ডাক উনি শোনেন না। উনি যতক্ষণ সজাগ থাকতেন ততক্ষণ কোনো সমস্যা হতো না, উনি ঘুমিয়ে গেলে এরকম কিছু সমস্যা দেখা যেত আর কি। তো এরকমই এক রাত্রে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ওনার কাছে মনে হলো বাতাসের মতো ফিস ফিস করে বেশ কয়েকজন কথা বলছে, তবে সেটা বাইরে থেকে মনে হচ্ছে অনেকগুলো মানুষ ফিস ফিস করে কি যেন বলছে। একদম কানের কাছে মুখ এনে যদি কেউ ফিস ফিস করে কথা বলে এই আওয়াজটা কেমন শোনা যায় ওই রকম। তো এরকম কথা শোনার পর ভয়ে তারেক ভাইয়ের হাত পা অবশ হয়ে আসতো। উনি চিন্তা করতেন যে হায় আল্লাহ, এই মরুভূমির এইখানে আমি যদি মরেও যাই কেউ তো আমার খবর জানবে না, পুলিশ এসে ধরবে, বাইরে বের হইলে পুলিশও জানে না যে আমি এখানে কাজ করি, আমার কোনো ডকুমেন্টসও পুলিশের কাছে নাই, আমাকে এখানে কেউ চেনেও না।
এখন যদি আমি মরে যাই, কেউ আমাকে মেরে ফেলে, তাহলে কি অবস্থা হবে? আমাকে মেরে যদি এই মরুভূমির নিচে দাফন করে দেয়, তাহলে কি হবে? আমার পরিবারও তো জানতে পারবে না। এসব কথা চিন্তা করতেন, ওনার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যেত। এমনিতে রাতের বেলা মরুভূমির টেম্পারেচার অনেক নিচে নেমে যায়, বাইরে পানি রাখলে সেই পানি বরফ হয়ে যেত। এরকম ঠান্ডা কিন্তু মরুভূমিতে রাতের বেলা হয়ে যায়। তারপরেও উনি মেনে নিয়েই চলছিলেন এগুলো, উপায় তো নাই। এগুলো বললে কি চাকরি থাকবে? রাস্তা থেকে দয়া করে নিয়ে এসে চাকরিটা দিয়েছিলেন, হুট করে এরকম অপরিচিত লোককে চাকরি দিয়েছিলেন। কোথায় যাবেন? এসব সমস্যার কথা তো আসলে বলা যায় না। টাকাও নাই কাছে, থাকার জায়গা নাই, মেনে তো নিতেই হবে। তো যাই হোক, 2-3 দিন পর একদিন হঠাৎ করে দুপুর বেলা 12টা কি 12:30টার সময় হবে এরকম, দুপুরবেলা একদম ভর দুপুরে 4 জন মহিলা হেঁটে আসছে। এরকমটা দেখেন, এই যে তারেক ভাইয়ের যে খেমা অর্থাৎ তাঁবু, সেটার দিকে। পরনে বড় বড় বোরখা পরা ছিল। 4 জনকে দেখতে প্রায় একই রকম লাগছিল, বেশ স্বাস্থ্যবান মহিলা ছিল। স্বাস্থ্যবান মহিলা হলে যেরকম দেখা যায় ওরকম ছিল, তবে অস্বাভাবিক তেমন কিছু মনে হচ্ছিল না। অস্বাভাবিক একটা বিষয় তো ছিলই, সেটা হচ্ছে এখানে হেঁটে আসা অসম্ভব। আশেপাশে 15-20 মাইলের মধ্যে কোনো ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, তাহলে এখানে হেঁটে তারা কিভাবে আসবে? দিনের বেলা মরুভূমিতে প্রচণ্ড তাপ থাকে, আর মরুভূমিতে কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যায়। এত দূর হেঁটে আসা কিন্তু সম্ভব না। তাদের সামনে বা পেছনে কোনো গাড়িটারি হয়তো বা থাকতে পারে, গাড়ি রাখি মানে থামিয়ে রেখে আসছে, কিন্তু না, এরকম কোনো গাড়িও ছিল না। তাহলে ওনারা কিভাবে আসলেন? খুব অবাক লাগে। এই তারেক ভাই কি করেছেন, উনি দৌড়ে ওনার যে খেমা ওর ভিতরে গিয়েছেন, কারণ ওখানে কিন্তু ওই যে মোবাইল চার্জ দেওয়ার জন্য এই সোলার সিস্টেম এরকম একটা ব্যবস্থা থাকে। কিন্তু উনি চিন্তা করেছেন যে মোবাইলটা নিয়ে আসি, একটু ছবি তুলে রাখবো বা ভিডিও করবো যে এরা কারা। এই চিন্তা করে উনি যখন ওনার খেমার মধ্যে ঢুকে মোবাইলটা বের করে নিয়ে আসেন, তখন দেখেন কেউ নাই। কয়েক সেকেন্ডের মধ্যে তারা উধাও হয়ে গেল। বিশাল এই মরুভূমিতে তারা কোথাও উধাও হয়ে গেলেন। এটা তো দিনের বেলাতে দেখে উনি প্রচন্ড ভয় পেয়েছেন। এর কয়েকদিন পর উনি একটা মুরগি রান্না করে রেখে আসলেন। তো একদিন রান্না করলে উনি 2 দিন খেতে পারেন, একা মানুষ। তো দুপুরবেলা রান্না করে খেয়েছেন। এরপর সন্ধ্যার দিকে আবার যেখানে রান্না করেছেন সেখানে গিয়েছেন। বলে রাখা ভালো, যেখানে উনি রান্না করেন সেটা ছিল লোহার টিন দিয়ে তৈরি এক ধরনের একটা চুলা। ওর মধ্যে তেল দিতে হয়, তারপর পাম্প করতে হয়, এরকম আর কি। তো ওনারা যেখানে থাকেন সেটা হচ্ছে প্লাস্টিকের এক ধরনের খেমা, তাঁবু। তো উনি তো খাবার আনতে গিয়েছেন, গিয়ে দেখেন যে পাতিলের ঢাকনা খোলা, একটা তরকারি পর্যন্ত নেই। অথচ ওখানে একটা ইঁদুরও ঢুকতে পারবে না, কারণ উনি নিজে গিয়ে ওই খেমার যেই দরজা এটা খুলেছিলেন, দরজাটা বন্ধ ছিল। তাহলে কে ঢুকলো, কে খাবার খেলো? অনেক ক্ষুধা নিয়ে মন খারাপ করে ঘুমিয়ে গেলেন। ওই রাত্রেই আবার সেই ফিস 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 শব্দ, আওয়াজে ঘুম ভেঙে গেল। তবে উনি আর বাইরে বের হয়ে দেখেন নাই যে ফিস ফিস আওয়াজ কারা করছে। এরপর 2 দিন চলে যায়। হঠাৎ একদিন প্রচণ্ড বালুর ঝড় শুরু হয়ে যায়। বালুর ঝড় শুরু হলে কিন্তু সবকিছু উড়িয়ে নিয়ে যায়, বাইরেও কিন্তু তাকানো যায় না, এত বালু ওরে। তখন রাত 9টা কি 10টা হবে, এমন সময় কি ঝড় শুরু হয়েছে। তখন উনি খেয়াল করলেন বাইরে কিছু রেখে আসছেন কি না, সবকিছু তো আবার উড়িয়ে নিয়ে যাবে, তখন তো আবার কৈফিয়ত দিতে হবে। উনি বাইরে বের হয়ে এর মধ্যে দেখছেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তখন উনি আর একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান। ওখানে তো আরো 2টা খেমা রয়েছে, একটাতে মহিলারা বসে আর একটাতে পুরুষরা বসে আলাদা আলাদা। এখানে কিন্তু অপরিচিত মহিলা পুরুষরা আসে না, একই পরিবারের সদস্যরাই আসে আর কি। তো ওই যে মহিলাদের যে খেমা, ওইখান থেকে মনে হচ্ছে ফিস 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 করে কথার আওয়াজ শোনা যাচ্ছে। অথচ বাইরে যে ঝড় শুরু হয়েছে এর ভিতর দিয়ে ওই ফিস ফিস আওয়াজ শোনা যাচ্ছে। উনি তো তেমন কিছু দেখতে পাচ্ছেন না বালুর কারণে। এদিকে মৃদু বৃষ্টিও শুরু হয়েছে এর মধ্যে। কুয়েতে শীতকালে মাঝে মাঝেই নাকি এরকম হালকা বৃষ্টি হয়। প্রথমে উনি ভেবেছেন কেউ হয়তো বা এসেছে এখানে, কিন্তু যাদের এই খেমা অর্থাৎ যে পরিবারে, তারা তো আসলে তাকে ফোন দিত আগে থেকে সবকিছু ঠিকঠাক রাখার জন্য। তারা আসার আগেই পানি গরম করা, হিটারে তেল দেয়া, এসব কিছু তো করতে হয়। আর ঝড়ের মধ্যে কি তারা কখনো আসবে? আর আসলে তো গাড়ির শব্দ পাওয়া যেত, বাড়িতে তো কোনো গাড়িও নাই। তো উনি প্রচণ্ড ভয় পাচ্ছেন। তারপরে একটু চিন্তা করলেন একবার একটু উকি মেরে দেখি, কারণ এখানে দেখার মতো
কিছু জায়গা রয়েছে, ওই খেমার কিছু জায়গা আছে, সেটা দিয়ে দেখা যায় কি ভিতরে কে আছে। তো উনি ওইদিকে গিয়েছিলেন দেখার জন্য, এদিকে আগাচ্ছেন ওই ঝড়ের মধ্যেই, মনে হচ্ছিল ওনার হাত পা সব জমে যাচ্ছে, ভয়ে দমও বন্ধ হয়ে আসছে। কি দেখবেন কি দেখবেন, এর মধ্যে উনি একটা ফাঁকা দিয়ে দেখেন ওখানে 4 জন মহিলা বসে আছে। প্রত্যেকেই সাদা জামার মতো কিছু একটা পরা ছিল। আরব দেশগুলোতে মেয়েদের বিয়ে হলে যে ধরনের সাদা জামা পরে থাকে ওই রকম, তবে তাদের সবার মুখে হেজাব ছিল, অর্থাৎ মাথায় হেজাব ছিল, মুখও ঢাকা ছিল। তারা গোল হয়ে বসে ফিস করে গল্প করছে, মনে হচ্ছে এটাই তাদের কথা বলার স্টাইল। আমরা যেভাবে জোরে করে কথা বলি, তারা ফিস করে কথা বলছে, কিন্তু সেই ফিসারিটাও অনেক জোরে। কি কথা বলছে, কোন ভাষায় কথা বলছে এমনটা বোঝা যাচ্ছে না। আর ওই খেমার মধ্যে আলো, এই আলোর উৎস কি সেটাও বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে তাদের যে পোশাক, সেই পোশাক থেকেও আলো বের হচ্ছে, তাদের শরীর থেকেও মনে হচ্ছে আলো বের হচ্ছে। মাঝে মাঝে তারা হাসছে, তাদের শুধু কপালটুকু দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে, তবে কপাল এবং চোখ স্বাভাবিক মানুষের মতোই, তবে তারা বেশ স্বাস্থ্যবান বলে মনে হচ্ছিল, এতটুকু মনে হচ্ছিল শুধু। তবে হঠাৎ করে তো এইখানে তাদের আসার কথা না। উনি আর কিছু দেখার সাহস করলেন না, চুপচাপ ওখান থেকে সরে গেলেন। দ্রুত উনি ওনার খেমার মধ্যে চলে আসলেন, এসে কম্বল মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে শুয়ে পড়লেন। কখন যে ঘুম চলে এসেছে উনি নিজেও জানেন না। 2 দিন পর ওনার 1 মাস হয় কাজের। এরপর তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন, বলেন যে আমি খুব ভয় পেয়েছি মরুভূমিতে। কিছু কিছু বিষয় বলেন, ওই পরিবারও বুঝতে পারেন। এরপর ওই পরিবার তাকে 1 মাসের বেতন দিয়ে দেন, আরও কিছু টাকা দিয়ে দেন যাতে করে আরও কিছুদিন এক্সট্রা চলতে পারেন। উনি সেখান থেকে বিদায় নিয়ে চলে আসেন। এটাই ছিল ঘটনা। মরুভূমিতে ওই রাত্রে কি ভয়ঙ্কর একটা বিষয়েরই মুখোমুখি না হয়েছিলেন। আর মাঝে মাঝে রাতের বেলা এই যে ফিসফিসানি, এটাও কিন্তু কম ভয়ের উদ্রেক করে না। যেখানে ওনার 20 কিলোমিটারের মধ্যে কোনো মানুষজন নাই, সেখানে যদি এই ধরনের আওয়াজ শোনা যায়, তাহলে মানুষের, প্রিয় লিসেনার্স, অনেকেই এই ধরনের মানবেতর জীবনযাপন করছেন। আমাদের বাংলাদেশি ভাইয়েরা মরুভূমির মধ্যে একাকী জীবনযাপন করছেন। এই কষ্টটা কত মারাত্মক হতে পারে আসলে যারা ওখানে থাকেন তারাই বুঝতে পারবেন। আমরা শুধু কিছুটা অনুভব করতে পারি মাত্র। আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে সহি সালামতে রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ তাআলা ভালো কাজের ব্যবস্থা করে দিন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই রাখতে হচ্ছে।